ওবেসিটি প্রচুর পরিমাণে আমাদের ভারতে বৃদ্ধি পাচ্ছে এবং সেটার মূলত কারণগুলো কি কি? আমি একটা ওয়ার্ড ইউজ করব, মডার্নাইজেশন। বংশগতভাবেও কিন্তু অবেসিটি হয়। অবেসিটি মানে শরীরে যদি ওজন অত্যাধিক হয়, এটাও কিন্তু একটা ডিজিজ, এটাও কিন্তু একটা রোগ। একজন রোগা পাতলা মানুষ, তার কিন্তু ভুঁড়ি বেরিয়ে আছে, সো হি ইজ অর শি ইজ এ থিন ফ্যাট পারসন। সে রোগা কিন্তু সে আবার মোটা। আমাদের দেশে থিন ফ্যাট অবেসিটি মানে হাত পা সরু কিন্তু পেটটা বেরিয়ে আছে, ভুঁড়িটা বেরিয়ে আছে, এটা কিন্তু খুব কমন। আমরা যদি বাড়িতে রান্না দেখি, সেখানে আমরা যদি দেখি ফাইবার ডায়েটটা কমে গেছে। অত্যাধিক শরীর ওজন রাতারাতি কমানো যায় না। যদি রাতারাতি কমানোও যায়, এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। এই ধরনের মেডিসিনে কিছু না কিছু খারাপ সাইড এফেক্ট আমরা পেয়ে থাকি। নমস্কার, বেঙ্গল ডক্টর বুকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তাকে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। উনি স্বনামধন্য ডক্টর শাহনাজ আহমেদ, যাকে সবাই আহমেদ স্যার নামেই চেনেন। ওবেসিটি প্রচুর পরিমাণে আমাদের ভারতে বৃদ্ধি পাচ্ছে এবং সেটার মূলত কারণগুলো কি কি? নমস্কার, আমি ডক্টর শাহনাজ আহমেদ, এমডি ইন ফার্মাকোলজি। আজকে আমরা ওবেসিটি নিয়ে আলোচনা করব। আমি একটা ওয়ার্ড ইউজ করব, মডার্নাইজেশন। আমার মনে আছে ছোটবেলায় আমি স্কুলে যখন যেতাম, আমার স্কুলটা আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। এমন ছিল না কি কোনো যানবাহন ছিল না, কিন্তু আমরা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু হেঁটেই যেতাম। আজকে আমরা দেখছি যে আমাদের শারীরিক যে কাজগুলো আছে আস্তে আস্তে আমরা কমিয়ে ফেলছি। এই কারণটা তো আমি জানি না, কিন্তু এই যে মেকানাইজেশন হয়ে যাচ্ছে আমাদের লাইফে, একটু যদি যেতে হয় একটা ট্রান্সপোর্ট আমরা নিই, কোনো যদি একটা কাজ করতে হয় মেশিন দিয়ে করছি, কোথায় যদি যেতে হয় আমরা কিছু ভাবি না, হাঁটার কথা তো ভাবিই না, আমরা সঙ্গে সঙ্গে একটা গাড়িতে বা কোনো একটা অন্য ট্রান্সপোর্ট নিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই যে আমাদের লাইফস্টাইল, এটা খুব সেডেন্টারি হয়ে গেছে। সেডেন্টারি অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা বসে বসে কাটাচ্ছি। এইটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস বিহাইন্ড দিস। আর ফাস্ট ফুড অ্যাভেলেবিলিটি, আমাদের খাবার দাবার আজকে আমরা যদি দেখি গ্র্যাজুয়ালি শাক সবজির পরিমাণটা খুব কম হয়ে যাচ্ছে, ফাইবার ডায়েট আমাদের খুব কম হয়ে যাচ্ছে, রিফাইন্ড ফুডস বেড়ে যাচ্ছে, ফাস্ট ফুডের অ্যাভেলেবিলিটি খুব হয়ে যাচ্ছে। কিছু না হলে বাচ্চারা মাকে বললো, মা আজকে কিন্তু আমি কিন্তু পেস্ট্রিজ কেক খাবো, মা আমি আজকে কিন্তু এইটা খাবো। আর এই সব ক্যাটাগরি অফ ফুড কিন্তু ফাস্ট ফুড। হ্যাঁ, আমরা যদি বাড়িতে রান্না দেখি, সেখানে আমরা যদি দেখি ফাইবার ডায়েটটা কমে গেছে। কার্বোহাইড্রেট রিচ ডায়েট, যেখানে তেলে ভাজা জিনিস আছে, আমরা সবাই খেতে ভালোবাসি আর খাচ্ছি। ফল ফুল শাক সবজি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কম হয়ে গেছে। একটা জিনিস বলি, there is a genetic basis of obesity also, মানে বংশগত ভাবেও কিন্তু অবেসিটি হয়। বাট আমার মনে হয় মডার্ন ওয়ার্ল্ড অ্যাপার্ট ফ্রম জেনেটিক রিজন, মানে জেনেটিক কারণ ছাড়াও আমাদের লাইফস্টাইল, যেটা একটা সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, আমাদের ডায়েট যেখানে হাই ফাইবার ডায়েট কমে গেছে, হাই ফ্যাট ডায়েট হয়ে গেছে, হাই কার্বোহাইড্রেট ডায়েট হয়ে গেছে, রিফাইন্ড ফুড চলে এসছে, সেটা আমার মনে হয় এই কারণগুলি অবেসিটির জন্য আজকে আমাদের সমাজে একটা বড় রোল প্লে করছে। খুব সুন্দরভাবে বললেন স্যার। আপনার কাছে তো ওবেসিটি, হাইপারটেনশন মানে হাই বিপি নিয়ে বা ডায়াবেটিস নিয়ে অনেক রোগীরা আসেন, তো আপনি তাদেরকে কিভাবে পরিচালনা করেন? একটা পেশেন্ট যদি আমাদের কাছে হাইপারটেনশন নিয়ে আসে অর্থাৎ হাই ব্লাড প্রেশার, বা একটা পেশেন্ট যদি সুগার নিয়ে আসে অর্থাৎ হাই ব্লাড সুগার, আমাদের কিন্তু উদ্দেশ্য সবার আগে ব্লাড প্রেশার আর ব্লাড সুগার যতটা তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করা। অবেসিটি মানে শরীরে যদি ওজন অত্যাধিক হয়, এটাও কিন্তু একটা ডিজিজ, এটাও কিন্তু একটা রোগ, এটা একটা ক্রনিক রোগ। কিন্তু আপনারা সবাই জানেন, কেউ একটা মানুষ যদি মোটা, তার কিন্তু এই যে অত্যাধিক শরীর ওজন রাতারাতি কমানো যায় না। যদি রাতারাতি কমানোও যায়, এটা কিন্তু শরীরের পক্ষে ভালো। তাহলে আমরা যেটা করি, আমরা হাইপারটেনশন মানে ব্লাড প্রেশারের চিকিৎসা, সুগারের চিকিৎসা প্রাধান্যতা দিই, সেটা আগে চিকিৎসা করি। আর অবেসিটি যেটা, তার জন্য আমরা গ্র্যাজুয়ালি পেশেন্টকে নানা রকমের উপায় দিয়ে, মেনি ইম্পর্টেন্ট স্টেপস বাই উইচ উই ক্যান রিডিউস দ্য বডি ওয়েট অফ দ্য বডি। অর্থাৎ আমরা অনেকভাবে পেশেন্টের বডি ওয়েট কম করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে করি। আর অবভিয়াসলি আমরা হাইপারটেনশন আর ডায়াবেটিসের চিকিৎসা আগে দিতে থাকি। আচ্ছা, স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়নে যে বিএমআই ভিত্তিক যে ওবেসিটি শ্রেণীবিন্যাস এবং কোমরের যে পরিকাঠামো, এটার মধ্যে দুটোর মধ্যে কি পার্থক্য, এগুলো যদি একটু বলেন।
বিএমআই মানে হলো বডি মাস ইন্ডেক্স। এটা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এটার ক্যালকুলেশন হয় বডি ওয়েট ইন কেজিস বাই দ্য হাইট অফ দ্য পার্সন ইন মিটার স্কোয়ার। এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে আমার সাবজেক্টের জন্য বা দর্শকের জন্য। সরলভাবে যদি বলি, এটা এমন একটা প্যারামিটার যেটা দিয়ে অবেসিটিকে ক্লাসিফাই, মানে তার সংজ্ঞা বলুন, পরিভাষা বলুন, সেটা করার চেষ্টা হচ্ছে। কিন্তু একটা জিনিস বলি, বডি মাস ইন্ডেক্স কিন্তু সবসময় অবেসিটিকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারে না। ধরুন একজন অ্যাথলেট যার মাসেল মাস অনেক বেশি, তার কিন্তু বিএমআই বেশি আসবে, কারণ বিএমআই বেশি আসবে কিন্তু উনি অবেস না। অন্যদিকে যদি আমি দেখি একজন রোগা পাতলা মানুষ, তার কিন্তু ভুঁড়ি বেরিয়ে আছে, সো হি ইজ অর সি ইজ এ থিন ফ্যাট পারসন। সে রোগা কিন্তু সে আবার মোটা। কেন মোটা? তার ওয়েস্ট সার্কামফারেন্স, মানে পেটের যে অংশটা, নাভির কাছে যে অংশটা, সেইখানে যদি আমরা সার্কামফারেন্স নিই, সেটাকে ওয়েস্ট সার্কামফারেন্স বলা হয়। তার হাত পা সরু কিন্তু তার পেটটা অনেক বেরিয়ে আছে। তার জন্য আমরা কিছু নতুন প্যারামিটার ইউজ করি বডি মাস ইন্ডেক্স ছাড়া, যেগুলো অবেসিটির জন্য খুব কার্যকরী। যেমন হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স। ওয়েস্ট সার্কামফারেন্স যদি আমি ধরি, তাহলে একটা মহিলার ক্ষেত্রে ওয়েস্ট সার্কামফারেন্স যদি 88 সেন্টিমিটারের বেশি থাকে, বা একজন পুরুষ মানুষের ক্ষেত্রে যদি ওয়েস্ট সার্কামফারেন্স 102 এর বেশি থাকে, তাহলে কিন্তু আমরা ওটাকে অবেসিটি হিসাবে ধরি। সেইভাবে আর একটা প্যারামিটার আছে ওয়েস্ট টু হিপ রেশিও। ওয়েস্ট টু হিপ রেশিও, ওয়েস্ট টু সার্কামফারেন্স মানে হলো যেই জায়গায় নাভি আছে সেই জায়গায় সার্কামফারেন্স নেয়া। হিপ মানে হচ্ছে যেই জায়গাটা হিপ আছে তার সেই জায়গায় ম্যাক্সিমাম সার্কামফারেন্স কটা। এই ওয়েস্ট টু হিপ রেশিও যদি আমরা মেজার করি, একটা মহিলা মানুষের যদি ওয়েস্ট টু হিপ রেশিও আমরা 0.85 এর বেশি পাই, আর একটা পুরুষ মানুষের যদি ওয়েস্ট টু হিপ সার্কামফারেন্স রেশিও আমরা যদি 0.9 এর বেশি পাই, তাহলে সেটাকে আমরা অবেসিটি কনসিডার করি। আমাদের দেশে থিন ফ্যাট অবেসিটি মানে হাত পা সরু কিন্তু পেটটা বেরিয়ে আছে, ভুঁড়িটা বেরিয়ে আছে, এটা কিন্তু খুব কমন। আর সেই ক্ষেত্রে আমাদের দেশে যদি আমরা বডি মাস ইন্ডেক্স ছাড়া ওয়েস্ট সার্কামফারেন্স আর ওয়েস্ট টু হিপ রেশিও যদি অবেসিটি দেখতে চাই, তাহলে সেটা কিন্তু আমার মনে হয় আরো ভালো হবে। আচ্ছা, প্রাপ্তবয়স্কদের মধ্যে ওবেসিটি পরিচালনার জন্য যে ওষুধ আর অওষুধ ভিত্তিক যে কৌশলগুলো রয়েছে সেটা একটু বলবেন। অবেসিটি চিকিৎসা যদি আমি ইতিহাসটা দেখি, দ্য হিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স, অবেসিটি চিকিৎসার জন্য অনেক ওষুধ এসছে। আমরা অনেক ওষুধ পেশেন্টকে দিয়েছি, কিন্তু দেখা গেছে এই ধরনের মেডিসিনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বেশি দিন পেশেন্টকে দিতে পারি না। তার কারণ হচ্ছে এই ধরনের মেডিসিনে কিছু না কিছু খারাপ সাইড এফেক্ট আমরা পেয়ে থাকি। তার জন্য আমরা অবেসিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে সবসময় আমাদের পেশেন্টকে বলি লাইফস্টাইল মডিফিকেশন। অবেসিটি হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, তার জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশন রিকমেন্ড করি। লাইফস্টাইল মডিফিকেশন মানে হলো আমরা নিত্য প্রতিদিন আমাদের জীবনে এমন কিছু ছোট ছোট জিনিস করতে পারি যেটা দিয়ে আমরা কিন্তু অবেসিটি ট্রিটমেন্ট করতে পারি খুব সহজ। নাম্বার 1, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা নিয়মিত কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকবো। হাঁটাচলা হোক, জগিং হোক, ড্যান্সিং হোক, সুইমিং হোক, যেইভাবে হোক, বয়স অনুযায়ী যেই ব্যায়ামটা, যে এক্সারসাইজটা সেই মানুষটি যেইভাবে করতে পারবে, দ্যাট ইজ অলওয়েজ এনকারেজ। সবসময় আমরা প্রোৎসাহন দিই পেশেন্টদেরকে, আপনারা এইভাবে এক্সারসাইজ করুন। সেকেন্ড হচ্ছে যেটা আমি ফার্স্টেই বলছিলাম, হাই ফাইবার ডায়েট। ডায়েটে প্রচুর পরিমাণে শাক সবজি, সালাদ, ফল ফুল এসব থাকবে। রিফাইন্ড ফুড, কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট, অয়েল বেসড ফুড, রিচ ফুড, ফ্যাটি ফুড, ফ্রাইড ফুড, ডিপ ফ্রাইড ফুড, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলো কিন্তু না নেওয়াই ভালো, বা যতটা কম সম্ভব ওইগুলো নিতে হবে। ঠিক আছে, এইগুলো আমরা একদম প্রাইমারি প্রথমেই আমাদের পেশেন্টকে এটা বলি। আজকে মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে। অবেসিটি ট্রিটমেন্টে যদি আমি ওষুধের কথা বলি, তাহলে হ্যাঁ, আই উইল এগ্রি, আমি মানবো যে আজকে আমাদের কাছে এমন মেডিসিন আছে যেটা দিয়ে আমরা অবেসিটি ট্রিটমেন্ট করতে পারি। আর মেডিকেল ইতিহাসে যে ওষুধগুলো এসে চলেও গেছে, কিন্তু আমরা সেইগুলো পেশেন্টদের দিচ্ছি না। তাছাড়া রিসেন্ট সায়েন্সে, অ্যাডভান্স সায়েন্সে কিছু মেডিসিন আছে যেগুলো ওজন কম করতে পারে এবং শরীরের উপরে তার কোনো সেইভাবে খারাপ প্রভাবও নেই। বরঞ্চ দেখা গেছে একটা সুগারের রোগী যার অবেসিটি আছে, বা একটা হাইপারটেনশনের রোগী যার অবেসিটি আছে, তাকে যদি সেই ধরনের মেডিসিন দেওয়া হয়, তার সেই ক্ষেত্রে শুধু সুগার কমে না, তার সাথে সাথে কার্ডিওভাস্কুলার রিস্ক অর্থাৎ হার্টের রোগ হওয়ার সম্ভাবনা
সেটাও কিন্তু কম এই দিকে চলে যায়। এটা কিন্তু আমার কথা না, এটা তথ্য প্রমাণিত কথা। অনেক দিনের গবেষণার পরে, অনেক দিনের ট্রায়ালস এর পরে এটা দেখা গেছে যে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে ওয়েট রিডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, জনসাধারণের মধ্যে যে ওবেসিটি প্রতিরোধে যেগুলো স্বাস্থ্যবিধিগুলো রয়েছে, স্বাস্থ্য উদ্যোগগুলো, সেগুলো যদি একটু বলেন। যেটা আমি বারবার বলছি, দেখুন অবেসিটি একটা লাইফস্টাইল ডিজিজ। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পুয়ার লাইফস্টাইলের জন্য হয়েছে। আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশনটা সেইভাবে করতে পারি যাতে আমরা এক্সারসাইজ থাকে আমাদের লাইফে, আমাদের ডায়েটটা ঠিক থাকে, হাই ফাইবার ডায়েট থাকে, তাহলে কিন্তু আমরা অনেকটাই সাফল্য পাবো ওয়েট রিডাকশনে। সমস্যা হচ্ছে আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই। আমাদেরকে এই অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। আমাদেরকে স্কুল থেকে শুরু করতে হবে। একটা বাচ্চা যে মোবাইল নিয়ে গেম খেলছে তাকে বলতে হবে আপনি মোবাইল নিয়ে গেম খেলবেন না, আপনি খেলাধুলা করবেন, আপনি বাইরে বেরোবেন, আপনি পার্কে যাবেন, আপনি ছোটাছুটি করবেন, আপনি নানা রকমের স্পোর্টসে পার্টিসিপেট করবেন। দিস ইজ নাম্বার ওয়ান। দিস শুড স্টার্ট ফ্রম দ্য স্কুল ইটসেলফ। ছোটবেলা থেকে বাচ্চাদের সেইভাবে ট্রেন করতে হবে। বড়দেরও এটা বলা হবে কি আপনারা যখনই সম্ভব একটু হাঁটাচলা করুন, একটু এক্সারসাইজ করুন। আপনি খুব ব্যস্ত হতে পারেন, কিন্তু আপনি এত ব্যস্ত কি আপনি নিজের জন্য 24 ঘন্টায় 1 ঘন্টা বার করতে পারবেন না এক্সারসাইজ করার জন্য? সেটা আপনাকে করতেই হবে। ডায়েটের ক্ষেত্রে যদি বলি তাহলে সেম জিনিসটা বলবো, হাই ফাইবার ডায়েট, লো কার্বোহাইড্রেট অ্যান্ড অ্যাডিকুয়েট প্রোটিন। আর এই পুরো জিনিসটা কিন্তু অ্যাওয়ারনেস নিয়ে হবে। এই অ্যাওয়ারনেসটা আমাদের সোসাইটিতে বাড়াতে হবে। আমাদেরকে মানে দেখুন, আমি আজকে ইন্টারভিউটা দিচ্ছি, আর ইন্টারভিউটি দিয়ে আমি কিন্তু বারবার বারবার একই কথা বলতে চাইছি যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আর সেই অ্যাওয়ারনেসটা যদি আমরা আজকে বাড়াতে পারি তাহলে কিন্তু আমি মনে করি এই ভবিষ্যতে আমরা অবেসিটিকে অনেকটাই কন্ট্রোল করতে পারবো। একটা জিনিস যেটা আমি আমার পেশেন্টদের বলতে চাইবো যে দেখুন, অনেক সময় আপনারা নানা রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন কি এই ওষুধটা খেলে, ওই ওষুধটা নিলে আপনি কিন্তু রোগা হয়ে যাবেন, আর এটা খুব ভালো কাজ করে, 3 মাসের মধ্যে এত ওজন কমিয়ে দেবে, 6 মাসের মধ্যে এত ওজন কমিয়ে দেবে। কিন্তু আমি আমার রোগীদের বলবো, আমি আমাদের পেশেন্টদের বলবো কি আপনারা এই ইনফরমেশনের বেসে কোনো মেডিকেশন নিজে নিজে নেবেন না, অর্থাৎ সেলফ মেডিকেশন করবেন না। আপনার যদি মনে হয় আপনার ওজনটা বেশি, আপনার যদি মনে হয় কি আপনার কোনো সমস্যা আছে, কোনো রোগ আছে, আপনি অবভিয়াসলি নিজের ফিজিশিয়ানের কাছে যাবেন, একজন কোয়ালিফাইড প্রফেশনালের কাছে যাবেন, তার কাছে অ্যাডভাইসটা নেবেন। উনি যদি সাজেস্ট করেন যে আপনাকে কোনো মেডিসিন নিতে হবে তাহলে আপনি অবশ্যই নেবেন। হ্যাঁ, আমি অ্যাগ্রি করছি, আজকে মেডিকেল সায়েন্সে কিছু মেডিসিন এসছে যেটা আমরা পেশেন্টদের দিচ্ছি, আমাদের কাছে আছে, আমরা সেই মেডিসিনগুলো ব্যবহার করে পেশেন্টের কাছে বেনিফিটও পেয়েছি। ইয়েস, উই হ্যাভ দোজ মেডিসিনস, কিন্তু আমি বলবো দ্যাট শুড বি আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ এ কোয়ালিফাইড ফিজিশিয়ান। নিজের থেকে কোনো মেডিসিন দিতে যাবে না, কেন সেটা অনেক ক্ষতিও হতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই ওবেসিটির জন্য সেলফ মেডিকেশনটা একদমই অ্যাভয়েড করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।